শিলামণ্ডল বা যেটাকে লিথোস্ফিয়ার বলা হচ্ছে সেটার পরিমাণটা কি কম, সেটা তোমরা আগেই জেনে এসেছো, কারণ তোমরা অনেক ছোট থেকেই পড়ে আসছো যে পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল। তাহলে সেই হিসাবে স্থলভাগের পরিমাণ এখানে আমরা দেখিয়েছি কত, টোটাল যদি 100% ভূপৃষ্ঠ হয়ে থাকে তার মধ্যে 28.6% সেটা হচ্ছে স্থলভাগের অন্তর্গত। আর যেটাকে আমরা 3 ভাগ জল বলছি সেটা দেখো তোমাদের এখানে দেখিয়েছি, সেটা হচ্ছে জলভাগ বা বায়ুমণ্ডল, যেটাকে কিনা বলা হয় হাইড্রোস্ফিয়ার, যেটা তোমাদের সিলেবাসের অন্তর্গত। সেটার পরিমাণ কত বলছিলাম, 3 ভাগ, শতাংশের বিচারে সেটা হচ্ছে 71.4%। তাহলে এই জলভাগটাকে নিয়ে বা এই বায়ুমণ্ডলটাকে নিয়েই কিন্তু আমাদেরকে এখন পড়তে হবে। এটাই হচ্ছে তোমাদের সিলেবাসের অন্তর্গত বিষয়, যেটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করতে চলেছি। তাহলে মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলেই কিন্তু খুব সহজ হয়ে যাবে বিষয়টা, এবং তোমার যদি সহজে বুঝতে পেরে যাও এখান থেকে যাই প্রশ্নই আসুক না কেন খুব সহজেই উত্তর দিতে পারবে। ক্লাস 12 থার্ড সেমিস্টার ভূগোল বিষয়ের নতুন আরো একটা অধ্যায় নিয়ে চলে এলাম আজকের ছোট উপস্থাপনার মধ্যে দিয়ে। আজ তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে তোমাদের ইউনিট 4 এর অন্তর্গত বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল এই যে সিলেবাসের অন্তর্গত বিষয়টা, এটা সম্পর্কে ডিটেলসে আজকে তোমাদের কাছে আলোচনা করে দেব, যাতে তোমরা খুব সহজভাবে বুঝতে পারো। তার জন্য যতটা সহজ করে বলা সম্ভব সেইভাবেই উপস্থাপনাটা নিয়ে আসার চেষ্টা করছি। তো তোমরা শুনতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে। অবশ্যই নোট ডাউন করো ইম্পর্টেন্ট কথাগুলো, তাহলে সেখান থেকে অনেক প্রশ্নের উত্তর তুমি এমনিই পেয়ে যাবে। সময় নষ্ট না করে চলো আমরা তাহলে ক্লাসটার মধ্যে চলে যাই, এবং তোমরা মনোযোগ সহকারে শুনতে থাকো, নোট ডাউন করতে থাকো আর বুঝে নিতে থাকো। দেখো, আমাদের বায়ুমণ্ডল কাকে বলে এটা জানার আগে বুঝতে হবে কি, টোটাল যে আমাদের ভূপৃষ্ঠ, সেই ভূপৃষ্ঠের কটা অংশ রয়েছে না, দুটো অংশ রয়েছে। সেটা আমি তোমাদেরকে বোর্ডওয়ার্ক করে এখানে দেখিয়েছি। ভূপৃষ্ঠের মোট যে দুটো অংশ, সেই দুটো অংশ কি কি, এক হচ্ছে স্থলভাগ বা শিলামণ্ডল বা লিথোস্ফিয়ার, এটা একটা ভাগ। অন্য আরেকটা যে ভাগ সেটা হচ্ছে কি জলভাগ, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার। এইবার এই যে আমাদের পৃথিবী প্রথমে কি ছিল, সৃষ্টির শুরুতে তোমরা জানো জ্বলন্ত গ্যাসীয় আগুনের গোলা। এই যে গ্যাসীয় অবস্থায় পৃথিবী ছিল, তারপর থেকে ধীরে 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 বহু বছর ধরে তাপ বিকিরণের মাধ্যমে বর্তমান রূপ পেয়েছে। এবার গ্যাসীয় অবস্থা থেকে যখন এই বর্তমান রূপের মধ্যে আসতে থাকলো পৃথিবী, তখন তার মধ্যে অধিকাংশ স্থান কি হয়ে গেল, অবনমিত বা নিচু অংশে পরিণত হলো, আর কিছু কিছু অংশ সেগুলো উত্থিত হয়ে উঁচু হয়ে অবস্থান করতে থাকলো। আর এই অবনমিত অংশের পরিমাণটা অনেকটা বেশি, উত্থিত অংশের পরিমাণটা অনেকটা কম, যেটা তোমরা নিচু ক্লাসে পড়ে চলে এসেছো যে স্থলভাগ যেটা কিনা মাত্র 1 ভাগ, আর জলভাগ যেটা হচ্ছে প্রায় 3 ভাগ। তা পৃথিবীকে যদি আমরা মোট 4 ভাগে ভাগ করি, তার 1 ভাগ হচ্ছে স্থলভাগ আর বাকি 3 ভাগ হচ্ছে জলভাগ। তো সেটাকেই এখানে আমি তোমাদেরকে শতাংশের বিচারে করে দেখিয়েছি, দেখে নাও, সহজেই বুঝতে পেরে যাবে। টোটাল ভূপৃষ্ঠ যদি 100% হয়ে থাকে, তার 28.6% হচ্ছে মাত্র স্থলভাগ, যেটাকে আমরা 1 ভাগ বলছি। আর 3 ভাগ যেটা জলভাগ বলছি, সেটা তাহলে পার্সেন্টেজের বিচারে কত আসছে দেখো, 71.4%। সুতরাং বুঝতেই পারা যাচ্ছে যে 3 ভাগ জলভাগ মানে কতটা বেশি, সেটা তো বোঝাই গেল। এইবার এই 3 ভাগ জলভাগের মধ্যে কিন্তু অধিকাংশটাই রয়েছে কোথায়, মহাসাগরের মধ্যে। সেটাও তোমাদেরকে আমি একটা ডাটা দেখিয়েছি এখানে দেখো। এই যদি আমার 71.4%টাকে আবার যদি টোটাল 100% জলভাগ ধরা হয়, তাহলে তার মধ্যে 97% হচ্ছে মহাসাগরে রয়েছে। মানে মোট জলভাগ যতটা অংশ, তার 97 ভাগ রয়েছে মহাসাগরে, বাকি পড়ে থাকলো 3%। সেই 3%-এর জল কোথায় রয়েছে, সেটা রয়েছে হ্রদ, নদী, ভৌমজল, উচ্চ পার্বত্য অঞ্চল আর মেরু অঞ্চলে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডল আমরা কাকে বলবো। দেখো, পৃথিবীর যেখানে যত জল রয়েছে সবকেই একত্রে বলা হবে বায়ুমণ্ডল। যেখানে যত জল মানে সেটা হতে পারে মহাসাগর, হতে পারে সাগর, হ্রদ, নদী, ভৌমজল, তুষারক্ষেত্র, যা কিছু রয়েছে, এমনকি বাতাসের মধ্যে যে জলীয় বাষ্প রয়েছে, সেই সবকে একসঙ্গে বলা হবে বায়ুমণ্ডল। আশা করি বুঝতে পারা গেছে। এবার বায়ুমণ্ডলের কোথায় কত শতাংশ রয়েছে সেটাও তোমাদেরকে বলে দিয়েছি। এরপরে যে বেশিরভাগ জল, সেই জলটা কোথায় রয়েছে বলেছি, সব থেকে বেশি রয়েছে মহাসাগরে। এই মহাসাগরের সংখ্যা কটা সেটাও তোমরা নিশ্চয়ই জানো। মহাসাগর হচ্ছে মোট 5টা। তার মধ্যে এই যে 5টা মহাসাগরের মধ্যে সব থেকে বড় হিসাবেও তোমরা জানো যে প্রশান্ত মহাসাগর হচ্ছে সব থেকে বড় মহাসাগর। তো এই যে 5টা মহাসাগর, সেটা কি কি, প্রশান্ত,
ভারত, আটলান্টিক, সুমেরু মহাসাগর, কুমেরু মহাসাগর, এর মধ্যে সব থেকে তাহলে আয়তনে বড় হলো প্রশান্ত মহাসাগর। তো এই যে 5টা মহাসাগরের কথা বলা হচ্ছে, এই মহাসাগরগুলোর তলদেশের ভূপ্রকৃতি কেমন সেটাই কিন্তু আমাদেরকে একটু জানতে হবে। তাহলে মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি মানে সেখানে কিছু কিছু অঞ্চল আমরা দেখব খুব ঢালযুক্ত, খাড়াই ঢালযুক্ত, আবার কোথাও দেখব সমতল ভূমির মতন। সেগুলোকে কি বলে, কিভাবে সৃষ্টি হয়, সেগুলোই কিন্তু আমাদের আজকের আলোচ্য বিষয়। তাহলে মহাসাগর জিনিসটা কি সেটা এবার কি বলবে না, ভূপৃষ্ঠে অবস্থিত সুবিশাল এবং সুগভীর জলভাগকেই বলা হবে মহাসাগর। আর এরই তলদেশের যে ভূপ্রকৃতি সেটা সম্পর্কে আমরা এবার আলোচনা করে নেব। তবে সেই আলোচনায় যাওয়ার আগে বলি, তোমরা যারা যারা চ্যানেলে একেবারে নতুন এসেছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য। আর শুধুমাত্র সাবস্ক্রাইব করলেই হবে না, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকেও কিন্তু অবশ্যই অল করে দিতে হবে, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেই নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছতে পারে। তাহলে এই যে আমাদেরকে মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতিটা জানতে হবে, সেই সম্পর্কে তোমাদেরকে এখানে আমি যেটা দেখিয়েছি দেখে নাও। গভীরতা এবং বৈশিষ্ট্যের বিচারে মহাসাগরের তলদেশকে বেশ কতগুলো ভাগে ভাগ করা হয়ে থাকে। তাহলে গভীরতা অনুযায়ী হতে পারে এবং তার বৈশিষ্ট্য অনুযায়ী হতে পারে। সেই অনুযায়ী যে তলদেশকে ভাগ করা হচ্ছে সেটা মূলত 5 ধরনের হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে মহীসোপান, 2 নম্বর মহীঢাল, তারপরে বলেছি গভীর সমুদ্রের সমভূমি, তারপর গভীর সমুদ্র খাত, আর তারপরে রয়েছে সামুদ্রিক শৈলশিরা। এই হচ্ছে মোট 5টা শ্রেণী বিভাগ কিসের না মহাসাগরের তলদেশের। তো মহাসাগরের তলদেশের ভূমির প্রকৃতিটা কি রকম সেই অনুযায়ী তাকে যে 5টা ভাগে ভাগ করা হলো, এবার আমরা জানবো এর এক একটা ভাগ সম্পর্কে। প্রথমেই যেটা আমরা পড়েছি সেটা হচ্ছে মহীসোপান। মহীসোপান কি? স্থলভাগ শেষ হয়ে যখন জলভাগের মধ্যে প্রবেশ করছে, অর্থাৎ সমুদ্রের দিকে যখন প্রবেশ করছে, সেই অংশটাকেই বলা হচ্ছে মহীসোপান অঞ্চল। এবং তার গভীরতা হিসেবে ধরে নেওয়া হচ্ছে কত না, একদম স্থলভাগের শেষ প্রান্ত থেকে 100 ফেদম বা 200 মিটার গভীরতা পর্যন্ত যে স্থান সেটাকেই বলা হচ্ছে মহীসোপান অঞ্চল। এখানে একটা আমি ছবির মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, দেখে নাও। এই যে এটা যদি আমরা মহাসাগরের তলদেশ ধরি, তাহলে এই জায়গায় স্থলভাগ কি হচ্ছে সমুদ্রের সঙ্গে গিয়ে মিশছে, মানে এটা হচ্ছে উপকূল অঞ্চল শেষ হলো। এর পরের এই অংশ যেটাকে কিনা বলা হচ্ছে মহীসোপান অঞ্চল, এর ঢাল কিন্তু খুব বেশি হয়ে থাকে না, খুব সামান্য একেবারে মৃদু ঢালে এটা অবনমিত হতে থাকে ধীরে ধীরে। তো এই হচ্ছে মহীসোপান অঞ্চল। নেক্সট যেটা আমরা বলেছি সেটা হচ্ছে মহীঢাল। মহীঢালের ক্ষেত্রে কি হয়, হঠাৎ করে ঢালের পরিবর্তন হয় এবং এর গভীরতাটা শুরু হবে, তাহলে মহীসোপান যেখানে শেষ হবে তার পর থেকে, তাহলে মহীসোপান যেখানে শেষ হলো তার পরবর্তী অংশটা মহীঢাল নামে পরিচিত। আর এখানে হঠাৎ করে যেহেতু ভূমিভাগের ঢালটার পরিবর্তন হয়, তাই এখানে কিন্তু মহাসাগরের গভীরতাটাও বৃদ্ধি পায়। এইখানে হচ্ছে ছবিটা যেটা দেখিয়েছি, সেই ছবিটা লক্ষ্য করলে ভালো করে বুঝতে পারবে। দেখো এই অংশে মহীসোপান শেষ হলো, তারপরে হঠাৎ করে খুব খাড়া ঢালে এটা ঢাল পরিবর্তন করে গেল, যেটার নাম আমরা বলছি মহীঢাল, এবং তার গভীরতা বলছি কত, 200 থেকে 2000 মিটার পর্যন্ত হতে পারে। নেক্সট আমরা যে ভাগটা দেখিয়েছি সেটা হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি বা বেসিন অঞ্চল। সমভূমি মানেই কি হবে, সেটা প্রায় সমতল প্রকৃতির হবে, চড়াই উতরাই এবড়ো খেবড়ো একেবারেই নয়। তো এটা কোথায় হচ্ছে, গভীর সমুদ্রে, সমুদ্রের তলদেশের গভীর অংশে যেখানে প্রায় সমতল ভূমিভাগ তৈরি হয় সেটাকেই বলা হয় গভীর সমুদ্রের সমভূমি। এখানে ভূমিভাগের ঢাল প্রায় শূন্য বলা যায়, মানে প্রায় 1 ডিগ্রি মতো এখানে ভূমিভাগের ঢাল থাকে, এটাই হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি। নেক্সট যেটা আমরা বলছি গভীর সমুদ্র খাত। খাত মানে অবনমিত অঞ্চল, মানে সেখানে গভীরতা হবে অনেক বেশি। এই যে গভীর সমুদ্র খাতের কথা বলছি, এটাও কিন্তু এই গভীর সমুদ্রের সমভূমি অঞ্চলের মধ্যেই সৃষ্টি হয়। তাহলে তাকে আলাদা করে খাত কেন বলা হচ্ছে, কারণ সেটা অনেক বেশি অবনমিত হয়, সুদীর্ঘ হয়ে যায়, সংকীর্ণ হয়, গভীরতা যুক্ত হয়, তাই তাকে বলা হচ্ছে সমুদ্র খাত। সাধারণত দুটো পাতের সংঘর্ষের ফলে এই গভীর সমুদ্র খাতের সৃষ্টি হয়ে থাকে। তোমরা যেমন নাম শুনেছো প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত, এটাও কিন্তু এক ধরনের গভীর সমুদ্র খাত। আর তার যে সবথেকে গভীরতম অংশ সেটা হচ্ছে চ্যালেঞ্জার ডেক। গভীর সমুদ্র খাতের উদাহরণ হিসেবে আমরা যেটা বলতে পারি
পারি, সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপের কাছে অবস্থিত মারিয়ানা খাত, যেটা পৃথিবীর গভীরতম সমুদ্র খাত, এবং তার যে আবার চ্যালেঞ্জার দ্বীপ সেটা হচ্ছে সব থেকে গভীরতম অংশ। আর এখানে তোমরা যদি ছবিটা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখো এই যে অবরমিত অঞ্চল এটাকে কিন্তু গভীর সমুদ্র খাত হিসেবে দেখানো হয়েছে। দেখো সেটা সমুদ্রের যে সমভূমি অঞ্চল তার মধ্যেই হঠাৎ করে খাতের গভীরতাটা বেড়ে গেছে। সাধারণত মহাদেশীয় এবং যে সামুদ্রিক এই দুটোর মিলনের ফলে কিন্তু এই ধরনের খাতের সৃষ্টি হয়ে থাকে। আর এটা দেখো খুব সংকীর্ণ গভীর হয়ে থাকে, অনেক বেশি গভীর হয়ে থাকে। আর এর পরে আমরা যে অংশটা দেখিয়েছিলাম নেক্সট পার্ট হিসেবে সেটা হচ্ছে সামুদ্রিক শৈলশিরা। তাহলে সামুদ্রিক শৈলশিরা মানে সমুদ্রের মধ্যে থাকবে অথচ সেটা শৈলশিরা। শৈলশিরা মানে কি? পর্বতের উঁচু অঞ্চল, সেটাকে আমরা সাধারণত শৈলশিরা বলে থাকি। তাহলে সমুদ্রের মধ্যেও কিছু কিছু অঞ্চল যেটা উঁচু হয়ে অবস্থান করে, উচ্চতা তাদের যথেষ্ট বেশি, কিন্তু সমুদ্রের মধ্যে বাকি অংশের তুলনায় তার উচ্চতা বেশি থাকলেও সেটা সমুদ্রের জলতল ভেদ করে বাইরে বেরিয়ে আসে না, মানে জলের মধ্যেরই উঁচু অংশ, তাই তাকে বলা হয়ে থাকে সামুদ্রিক শৈলশিরা। এইবার এই ধরনের সামুদ্রিক শৈলশিরা যখন জলের বাইরে তার অবস্থান লক্ষ্য করা যায় তখনই সেটাকে বলা হবে দ্বীপ। এখানে তোমাদেরকে আমি দেখিয়েছি, দেখো এই যে অঞ্চলটা এটা খাত ছিল, এরপরে আবার এইরকম উঁচু হয়ে অবস্থান করেছে। আর এই যে ডট লাইনে যে লেভেলটা আমি দেখিয়েছি এটা হচ্ছে সমুদ্রের জলতলের লেভেল। সেখান থেকে এই অংশটা দেখো কিছুটা হলেও হালকা হয়ে অবস্থান করছে তার বাইরে, তাহলে এটাকে আমরা বলবো দ্বীপ। কিন্তু নেক্সট যে সমস্ত উঁচু অংশগুলো রয়েছে যেগুলো জলভাগের মধ্যেই রইল তাকে কিন্তু আমরা বলবো শৈলশিরা, সামুদ্রিক শৈলশিরা। আশা করি মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতিতে যে কতগুলো অংশের কথা বললাম তোমরা নিশ্চয়ই সুস্পষ্টভাবে বুঝতে পেরেছো। তো এই যে সামুদ্রিক শৈলশিরার কথা বললাম, সামুদ্রিক শৈলশিরা মানে কি হবে? তার একটা চূড়া বা শৃঙ্গ থাকবে, মানে তীক্ষ্ণ শীর্ষদেশ থাকবে। কিন্তু যে সমস্ত শৈলশিরার শীর্ষদেশটা সমতল বা চ্যাপ্টা প্রকৃতির হয় তাকে আবার বলা হয় গায়ট। এটা তোমাদের কিন্তু এমসিকিউ হিসেবে আসতে পারে, তাই মাথায় রাখো। সমুদ্রের তলদেশে যে সমস্ত শৈলশিরার শীর্ষদেশ সমতল বা চ্যাপ্টা আকৃতি বিশিষ্ট হবে তাকে বলা হবে গায়ট। এবার এর মধ্যেও কিন্তু সামুদ্রিক যে আগ্নেয়গিরিগুলো রয়েছে সেই আগ্নেয়গিরিগুলোর আবার আলাদা নাম রয়েছে, সেগুলোকে বলা হয় সি মাউন্ট। সি মাউন্ট, হ্যাঁ, সমুদ্রের মধ্যেকার যেহেতু তাই তাকে বলা হচ্ছে সি মাউন্ট। তাহলে সমুদ্রের তলদেশে খাড়া শীর্ষদেশযুক্ত যে সমস্ত আগ্নেয়গিরি রয়েছে তাদেরকে বলা হবে সি মাউন্ট। আর স্বাভাবিকভাবেই এটা বেশি মাত্রায় লক্ষ্য করা যাবে প্রশান্ত মহাসাগরের মধ্যে। পরবর্তী আলোচনায় যাওয়ার আগে বলি আজকের এই উপস্থাপনা তোমার ঠিক কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না। তোমার মূল্যবান মতামতটার উপরে অনেক কিছু কিন্তু নির্ভর করে। পরবর্তী ক্লাসটা নিয়ে আসার তাগিদ অনুভব করব এবং তারই সঙ্গে সঙ্গে অনেক বেশি অনুপ্রাণিত হব। তাই অবশ্যই তোমার মূল্যবান মতামতটা কমেন্টে জানাও। ক্লাসটা যদি তোমার ভালো লেগে থাকে লাইক করে দাও, বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর এর বাইরে যদি তোমার কিছু জানার বা জানানোর থাকে সেটাও তুমি কমেন্টে জানাতে পারো। এখন তাহলে জেনে নেব, এই যে আমরা সমুদ্রের তলদেশের কথা বারবার বলছি, এই তলদেশ পর্যন্ত যে গভীরতা সেই গভীরতা তাহলে কিভাবে নির্ণয় করা হয়? দেখো, যত সময় এগোচ্ছে বিজ্ঞান আরও উন্নত হচ্ছে তত অত্যাধুনিক ব্যবস্থাপনা হাজির হচ্ছে। এর আগের যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী সমুদ্রের গভীরতা মাপার জন্য যে ব্যবস্থাপনা নেওয়া হতো সেটা অনেকটা সময় সাপেক্ষ ছিল এবং তাতে কিন্তু অ্যাকিউরেসিটা থাকতো না। সেখানে কি হতো, একটা লোহার তারের সঙ্গে ভারী ওজনদার লোহার কিছুকে নিচে নামিয়ে দেওয়া হতো, জলের তলায় নামিয়ে দেওয়া হতো যাতে গভীরতাটা পাওয়া যায়। সেক্ষেত্রে কি হলো, অগভীর অঞ্চল পর্যন্তই গভীরতা নেওয়াটা সম্ভব হচ্ছিল। যেখানে অনেক বেশি গভীরতা, ধরো এই বেসিন অঞ্চল পর্যন্ত অগভীর অঞ্চল, সেখান থেকে সহজেই গভীরতাটা ওই পদ্ধতিতে নেওয়া সম্ভব হচ্ছিল। কিন্তু যেখানে গভীরতা অনেক বেশি যেমন খাত অঞ্চল, সেখান পর্যন্ত কিন্তু এই পদ্ধতিতে ঠিকঠাকভাবে যে গভীরতা নির্ণয় করার যে ব্যাপার সেটা হচ্ছিল না। আর এক্ষেত্রে সময়ও লেগে যাচ্ছিল অনেক বেশি, অনেক রকম সমস্যা সৃষ্টি হচ্ছিল। বর্তমানে আধুনিক পদ্ধতিতে সমুদ্রের যে গভীরতা নির্ণয় করা হয় সেটা কিসের সাহায্যে? সেটা হচ্ছে ইকো সাউন্ডারের সাহায্যে। হ্যাঁ, শব্দের তরঙ্গের গতিবিধিকে কাজে লাগিয়ে সেখানে সমুদ্রের গভীরতাকে নির্ণয় করা হচ্ছে। তাহলে সমুদ্রের গভীরতা নির্ণয়কারী যন্ত্রের নাম হচ্ছে ইকো সাউন্ডার। এটা কিভাবে কাজ করে? এটার মাধ্যমে 10 থেকে 30 কিলো হার্টজ হিসাবে শব্দকে প্রেরণ করা হয়। তাহলে সেটা কোথায় পাঠানো হয়? অবশ্যই সমুদ্রের
সমুদ্রের তলদেশে। এরপর সমুদ্রের তলদেশ থেকে সেই শব্দটা যখন প্রতিধ্বনি হিসাবে ফেরত আসে সেটাকে তখন রেকর্ড করে নেওয়া হয়। তাহলে এই যে শব্দ পাঠানো আর প্রতিধ্বনি হিসেবে সেটা ফিরে আসা, এটার যে ব্যবধান, সেই ব্যবধানটাকে শব্দের গতি দিয়ে গুণ করা হয়। তাহলে যে গুণফলটা পাওয়া যাবে সেটা কি হবে? গভীরতার দ্বিগুণ হবে, একবার পাঠানো আর একবার প্রতিধ্বনি হিসেবে ফেরত আসা, তাহলে দ্বিগুণ হয়ে যাবে। এইবার এই গুণফলটাকে 2 দিয়ে ভাগ করলেই প্রকৃত গভীরতা জানা যায়। তাহলে এই পদ্ধতিতে ইকো সাউন্ডারের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়। তো এই হয়ে গেল আমাদের মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি, মূলত কি হয় কেমন হয় সেটা সম্পর্কে বলে দিলাম। নেক্সট তোমাদেরকে একটু একটু করে যেগুলো জানতে হবে সেটা হচ্ছে যেগুলো প্রধান প্রধান মহাসাগর, অর্থাৎ প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, এইগুলোর তলদেশের ভূপ্রকৃতিটা ঠিক কেমন সেটা সম্পর্কে জানতে হবে। তো সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসের আলোচ্য বিষয় এইটুকুই ছিল। পরবর্তী ক্লাসটা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে চলে আসবো, তাই নিয়মিত তোমাকে চ্যানেলে চোখ রাখতে হবে ওই ক্লাসটা পাওয়ার জন্য। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমার ঠিক কেমন লাগছে সেটা জানাতে পারো। নেক্সট ক্লাসে তোমরা আর কি পেতে চাইছো সেটাও কমেন্টে জানাতে পারো। প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম।